আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন, বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় চাইলেন দেশবাসীর সহায়তা। ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। আজও রাজধানী ছেড়েছেন অনেকে। তৃতীয় দিনেও কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে অনেক এলাকায়। খুলনার সোনাজাঙ্গায় বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার, পারিবারিক কলহের জেরে হত্যা ধারণা পুলিশের। শুরু হয়েছে হজের ফিরতি ফ্লাইট। প্রথম দিনে দেশে ফিরবেন ৫,০০০-এর বেশি মুসল্লি। এবারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট হাজিরা। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। দিনটি স্মরণে রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের দেখানো পথেই দেশ পরিচালনা করতে চায় বিএনপি সরকার। জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে যার ভূমিকা এখনও রাজনৈতিক অঙ্গনে প্রাসঙ্গিক, সেই জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জিয়া উদ্যানে জনতার ঢল। দীর্ঘ ২ দশক পর বাবার শাহাদাত বার্ষিকীতে সমাধিতে এসে আবেগপ্রবণ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সিনিয়র নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে আরেকবার শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে প্রথমবারের মতো বাবার শাহাদাত বার্ষিকীতে দলের চেয়ারম্যান হিসেবে সীমিত আয়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। রাজধানী স্কুল থেকে শুরু করে ঢাকা মহানগরের উত্তরের শ্যামলী, বাংলা কলেজ, মিরপুর, পল্লবী, ইসিবি, কুড়িল ও বাড্ডায় উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের দেখানো পথেই দেশ গঠনে কাজ করছে সরকার। দেশবাসীকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তারেক রহমান। পরে ঢাকা মহানগরীর দক্ষিণের ৮টি স্থানে দুস্থ মানুষের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করা হয়। সংসদীয় আসনের বাইরে নয়াপল্টনেও উপহার সামগ্রী বিতরণের আয়োজন ছিল। বিএনপির ৫টি সহযোগী সংগঠনের উদ্যোগে কয়েকশো অসহায় মানুষের হাতে বস্ত্র সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের তৃতীয় দিনেও সড়ক ও রেলপথে ছিল ঘরমুখো মানুষের ভিড়। নানা প্রয়োজনে ছুটি শেষের আগেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বেশিরভাগ যাত্রী। তবে কিছু রুটে পাওয়া গেছে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও। ঈদের তৃতীয় দিন, আজও পরিবার প্রিয়জনের টানে ঘরমুখো বহু নগরবাসী। সকাল থেকে আন্তনগর বাস কাউন্টারগুলোয় চোখে পড়ে যাত্রীদের অপেক্ষা, ছোটাছুটি, ভিড় আর ঝক্কি এড়াতেই ঈদের পর তাদের এই যাত্রা। অবশ্য কর্মস্থলে ফেরা নগরবাসীর চাপ এখনও শুরু হয়নি সেভাবে। বাস কাউন্টার কর্তৃপক্ষ বলছে, আজ রাত থেকেই বাড়তে পারে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ। এদিকে রেলপথেও দেখা গেল ঘরমুখো মানুষের তাড়া। ফিরতি পথের ভিড় এড়াতেই এরই মধ্যে ঢাকায় পৌঁছচ্ছেন অনেকে। ঈদের পরের এই যাত্রায় সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ফিরতি পথেও যাতে এমনই স্বস্তি থাকে সেই দাবি তাদের। ১২ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েও ব্যর্থ ঢাকার ২ সিটি কর্পোরেশন। শনিবারও ঢাকা দক্ষিণ সিটির নারিন্দা, যাত্রাবাড়ি, বকশীবাজার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় বর্জ্যের স্তূপ দেখা যায়। সিটি কর্পোরেশন বলছে, গত ৩ দিনে দক্ষিণ সিটি থেকে কমপক্ষে ২৯,০০০ টন বর্জ্য চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ইতোমধ্যেই ৪টি হাট পরিষ্কার করা হয়ে গেছে, আর বাকি যেগুলো আছে সেগুলো খুব অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। ১২ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা ছিল ২ সিটি কর্পোরেশনের। তবে প্রকৃত চিত্র কিছুটা ভিন্ন। রাজধানীর অনেক এলাকায় এখনও পড়ে আছে কোরবানির পশুর বর্জ্য। সকালে ঢাকা দক্ষিণ সিটির নারিন্দা এলাকার বিভিন্ন সড়কে কোরবানির পশুর বর্জ্যের স্তূপ দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, ২ দিন আগের বর্জ্যও পড়ে আছে এখনও। দুর্গন্ধে টেকা দায়। বেলা ১২টায় রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা সড়কে পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। গণমাধ্যমের উপস্থিতি দেখে বাড়ে পরিচ্ছন্নতার তোড়জোড়। এদিকে সন্ধ্যায় বর্জ্য অপসারণ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, এই নগরীকে পরিষ্কার রাখার দায়িত্ব সবার। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৮,৩৪৪ টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও জানান তিনি। খুলনায় ঘর থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় সোনাডাঙ্গা এলাকার দারুস আমান মহল্লার একটি ঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন নানি বেবি বেগম, ১৩ বছরের নাতির শামীম ও ৭ বছরের মুস্তাকিম। পুলিশ ও স্থানীয়রা জানায়, বেবি বেগম, তার মেয়ে ফাতেমা, ফাতেমার বর্তমান স্বামী রফিকুল ও ফাতেমার প্রথম পক্ষের ২ সন্তান সহ ওই বাসায় ভাড়া থাকতেন। বিকেলে তালাবদ্ধ অবস্থায় ঘরটি থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তালা ভেঙে বিছানার নিচ থেকে নানি, ট্রাঙ্কের ভেতর থেকে শামীম ও ঘরের ওয়ার্ড্রপ থেকে মুস্তাকিমের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় ফাতেমাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
পলাতক রয়েছে রফিকুল ইসলাম। পারিবারিক কলহের জেরে ফাতেমা বেগমের স্বামী রফিকুল ইসলাম এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জায়গাটিতে রয়েছে ঠিক আমাদের বাম পাশের যে বাড়িটি, এটি সোনাডাঙ্গা থানাধীন দারুল আমান মসজিদের যে গলিটি, সেই গলির এটা এম রফিকুল ইসলামের বাড়ি। 3টি মরদেহ উদ্ধার হয়েছে। একটি মরদেহ আগেই গাড়িতে তোলা হয়েছে, দেখতে পাচ্ছেন। আরও একটি মরদেহ গাড়িতে তোলার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। তো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমর্টম করার জন্য এটি নেওয়া হচ্ছে। তার আগে সুরতার রিপোর্ট বা প্রতিবেদন সম্পন্ন করেছে পুলিশের পক্ষ থেকে, এটি সম্পন্ন হয়েছে। এটি হৃদয় বিদারক ঘটনা। গত 3 দিন ধরে এই বাড়িটি তালাবদ্ধ ছিল। সে কারণে 3 দিন পর যখন দুর্গন্ধ বের হতে থাকে, তখন আশেপাশের লোকজন 999-এ ফোন দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তালা ভেঙে একে একে 3টি লাশ উদ্ধার করেছে। আপনি বলেছেন যে কিভাবে 3টি লাশ উদ্ধার করা হয়েছে। নানি যে বেবি বেগম, তার লাশটি খাটের নিচে থেকে, এবং শামীম 13 বছর বয়সী, সেটি ট্যাঙ্কের উপর থেকে, এবং মোস্তাফিম একটি ওয়ার্ড্রোপের যে বক্স থাকে, সেই বক্স থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পরই এই সন্তানদের মা, যিনি মেরি বেগম, তাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে, এবং রফিকুল ইসলাম তার যে দ্বিতীয় স্বামী, তিনি পলাতক রয়েছে। কিছু সময় আগে মাসুম ব্যাপারী, যার প্রথম স্বামী, এখানে এসে কান্নাকাটি করেছিল। তিনি বলেছিল যে এদের মধ্যে কলহের কোনো বিষয়গুলো ছিল, হয়তো সে কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, বা অন্য কোন কারণে হত্যাকাণ্ড ঘটেছে পুলিশ বলেছে সেটি তদন্ত। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। শনিবার 419 জন হজ যাত্রী নিয়ে শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রথম ফিরতি হজ ফ্লাইট। এবারের হজের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানালেও প্যাকেজের দাম কমানোর আহ্বান জানান হাজিরা। দীর্ঘ সফরের ক্লান্তি, তবুও দেশের মাটিতে পা রেখেই উচ্ছ্বসিত সৌদি ফেরত হাজি ঠাকুরগাঁওয়ের রফিকুল ইসলাম। সহধর্মিনীকে নিয়ে সুষ্ঠুভাবে কাবা শরীফ তাওয়াফ করতে পেরে এই তৃপ্তির হাসি তার। একই অনুভূতি নিয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন প্রথম ফিরতি হজ ফ্লাইটের 419 হাজি। সবার চোখে মুখেই পবিত্র হজ সম্পন্ন করার প্রশান্তি। ফিরে আসা হাজিদের অনেকেই সার্বিক হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট। জানালেন দোয়া চেয়েছেন বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জন্য। চলতি বছর বাংলাদেশ থেকে 1,27,198 জনকে হজ করার সুযোগ দিয়েছিল সৌদি আরব। তবে হজ প্যাকেজের উচ্চ মূল্যের কারণে 79,164 জন হজে যান। তাই ভবিষ্যতে হজ প্যাকেজের দাম কমানোর আহ্বান জানান হাজিরা। প্রথম দিনই 13টি ফ্লাইটে দেশে ফিরবেন 5,434 জন হাজি। পরে ধাপে ধাপে 30 জুন পর্যন্ত ফিরবেন বাকিরা। প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানেরই স্বপ্ন থাকে পবিত্র হজ পালন করার, আর সেই স্বপ্ন পূরণ হয় উচ্ছ্বাস প্রকাশ করছেন সৌদি আরব ফেরত এই হজ যাত্রীরা। ছোটখাটো কিছু অভিযোগ ছাড়া পুরো হজ ব্যবস্থাপনা নিয়েই সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। তবে কিছু কিছু জায়গায়